ভাই আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা। স্যার গত ক্লাসের মিড ভ্যালু বের করার নিয়মটা যদি একটু রিভিউ করতেন ভালো হতো স্যার। মিড ভ্যালু বের করেছি নাকি করি নাই? ছিলেন স্যার, কিন্তু নিয়মটা আমার নিয়ম ভুলে গেছেন। নিয়ম হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, তাহলেই মিড ভ্যালু পেয়ে যাবে। আমরা গ্রাফ ড্র করেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? আমরা কি গ্রাফ ড্র করেছিলাম? মনে আছে কারো? গ্রাফ ড্র করা হয় বার নাই, চার্ট শুধু পর্যন্ত বার চার্ট চার্ট ড্র করা গ্রাফ হয়েছিল। ড্র করা হয় নাই স্যার। হ্যাঁ, বার চার্ট এবং পাই চার্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম, বলেছিলাম পাই চার্ট আপাতত দরকার নেই। তো আমরা আজকে তাহলে পড়তেছি পরের যেগুলো সেগুলা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আপনার রেকর্ড গুলো স্যার কোথায় থেকে পাবো স্যার, যে ক্লাস রেকর্ড গুলো? রেকর্ড হচ্ছে এখন, আর পাবেন কোথাও? আপনাদের বন্ধুরা আপনাদের গ্রুপে দিয়ে দিবে আর কি। স্যার বন্ধু বড় চাইলে তো কেউ স্যার দেয় না, বলে যে কেউ রেকর্ড করে, আর বলে যে কেউই জানে না, তাই বলে গ্রুপে কথা বললো। বলেন, কি করবো বলেন? কেউ তো কেউ বলে না যখন স্যার, যে কেউ তখন বলে যে আমরা কেউ করি নাই। আজকেরটা পাবেন, আজকেরটা ভাই নেই। শুরু হোক, আচ্ছা, আজকে গতদিন শুরু। হলো দুইটা মোবাইল দিয়ে কে যেন ঢুকছিল, সেই রেকর্ড করছিল, সে এখনো শিকার যাচ্ছে না কেন? বলে না স্যার, বলে যে রেকর্ড কেউ করে না, অথচ তারা কিন্তু ফার্স্ট বলছিল সেকেন্ড যে থার্ডের কম্পিটিশন চলে। স্যার আমি রেকর্ড করেছি, কিন্তু আমি গ্রুপে দিয়েও ছিলাম পোস্ট করে। ওইটার এই রেকর্ডের সাউন্ডটা শোনা যায় না, সেই জন্য আমি রিমুভ করে দিয়েছি স্যার। স্যার অনেক বড় ভাইরাও করছে, 2-3 জন করছিল কিন্তু ওনারা দিচ্ছে না। সাউন্ড শুনতে আপনি পাই অতি ইতিহাস ভুলে যান। আপনারা তো বুঝছি, আর এমবিএ যে পড়তেছেন তা মনে হচ্ছে না। আপনারা যেভাবে শুরু করছেন, আমার তো মনে ক্লাস 1 এরকম চিল্লাচিল্লি করে না। আপনারা বাদ দেন সব, ভুলে যান। জি স্যার। আসলে আপনারা স্যার বাসায় আসলে পড়েন, কারো অবাক যদি হয়ে কোনো গেলাম স্যার, প্রবলেম থাকে যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন। জি স্যার, যে এমবিএ ক্লাসে এসে ওই ক্লাস 3-4 এর বাচ্চাদের মতো এরা আচরণ করে স্যার। হ্যাঁ, ওই ইতিহাস বন্ধ করেন এখন নতুন করে। আপনারা কিন্তু, আমি জানি না, এমবিএ এর স্টুডেন্টস তো অনেকে চাকরি বাকরি করেন, আর কি বলবো, সব শেষ। এখন স্যার, আমরা নতুন আমি করে শুরু করতেছি পোস্টে লাস্ট টাইম। বলেছি স্যার, তবুও স্যার ওনারা তো বুঝতে পারছেন। আমি এসএমএসও করেছি, আবার আপলোডও দিয়েছিলাম স্যার, কিন্তু আমার পিছিতে ঠিকই সাউন্ড হয়। গ্রুপে যখন আমি আপলোড করেছি তখন স্যার কোনো সাউন্ড হচ্ছিল না ভিডিওগুলোতে। আচ্ছা তুমি ছাড়াও তো অনেকে করছিল, কিন্তু ওনারাও তো বলতেছেন অনেক বড় ভাইরাও করছিল। থামেন ওইসে থামেন। আর আপনাদের রেকর্ড করতে হবে না, আমি দেখি আমি রেকর্ড করব। আপনাদের পড়াশোনা যে ঘোড়ার ডিম করবেন তা বোঝা গেছে। জি স্যার, আপনি কথাটা রাইট বলেছেন স্যার, আপনি করলে ভালো হয়, তাহলে সবার কাছে তেল মারা লাগে না স্যার। জি স্যার। আপনার তেল ছাড়া আর কিভাবে চলবেন বলেন? এমবিএ বিবিএ মানেই তো তেল। পৃথিবীটা তেলেই ভরপুর। হুম। স্যার মিড টার্মের আগে কয়টা ক্লাস পাবো আমরা? হ্যাঁ, আরো তো আজকে সহ 3টা পাওয়ার কথা। স্যার মিড টার্ম কি একদিনে 4টা হবে স্যার? না, মিড টার্ম একদিন 2টা করে হবে। 2 ও শুক্রবারে 2টা করে হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে কি স্যার মোটামুটি স্যার আর 4টা ক্লাস পরে মিড টার্ম হবে স্যার? স্যার আমাদের আর এক্সাম কি 3 অনলাইনে হবে না ক্লাস অফলাইনে? পরে মিড টার্ম হবে। অনলাইনে হবে মিড টার্ম না স্যার? আমি জানি না, আপনার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে অফলাইন হবে নাকি অনলাইন হবে সেটা অন্য ভালো বলতে পারবে। আপাতত আমার কাজ শুধু ক্লাস নেওয়া, ঠিক আছে? যেভাবে ডিরেকশন দিবে ওভাবেই আমরা পরীক্ষা নেব। জি দেখেন এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। লাস্ট ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্র করেছিলাম, তারপরে
কার্ভের মধ্যে বার চার্ট এবং পাই চার্ট সম্পর্কে কথাবার্তা হচ্ছে আজকে আমরা হিস্টোগ্রাম। ওকে, দেখা যাচ্ছে সবার স্ক্রিন? জি স্যার। জি স্যার, যাচ্ছে স্যার। Okay, so histogram, for histogram, a graph in which the classes are marked on the horizontal axis and class frequency on the vertical axis. That means we need classes on the horizontal axis. Horizontal means x-axis and frequency on the vertical axis means y-axis. So for example, this is our frequency distribution. Okay, so from this frequency distribution, we have to draw a histogram. For example, we will draw histogram, frequency curve, frequency polygon, and cumulative frequency polygon or all-type curve. Okay. So these are the various curve and we have to draw from this frequency distribution. পরীক্ষায় যে এই ডিস্ট্রিবিউশন থাকবে এমন কোনো কথা নাই, আমরা ডাটা দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাদের এই ডিস্ট্রিবিউশনটাকে তৈরি করতে হতে পারে, তারপরে গ্রাফ ড্র করতে হতে পারে। সো দেখা গেল একটার সাথে একটা কনজিকিউটিভ হতে পারে। তো ধরে নিলাম আপাতত আপনারা সবাই জানেন কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে হয়, কারণ আমরা লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম। তো আজকে আমরা এই ডিস্ট্রিবিউশনটা ফর এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা গ্রাফ ড্র করব। আমরা যদি বইয়ের ভিতরে যাই, বইয়ের ভিতরে অনেক ধরনের গ্রাফ সাপোজ দিয়ে দেওয়া, মানে এরকম একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেখান থেকে গ্রাফ ড্র করা যেতে পারে। এর অনেক গ্রাফ দেওয়া ডাটা দেওয়া আছে, সেখানে আমরা ড্র করতেই পারি। ঠিক আছে, ধরলাম আমাদের আচ্ছা বই এটা আলাদা, আমাদের যেটা করতে সেটা আলাদা, হার্ড কপি আলাদা, সফট কপি আলাদা। সো বই এটা দেওয়া আছে, আমরা ধরে নিলাম আমাদের এটা দেওয়া আছে। সো ফ্রম দিস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উই হ্যাভ টু ড্র various graphs. First one is histogram, then frequency curve, frequency polygon, and cumulative frequency polygon or other curve. Okay. So according to the definition of histogram, we need classes on the horizontal axis. So classes means class interval and class frequency means frequency. So আশা করি আপনারা frequency distribution দেখতে পাচ্ছেন। তো এখন আমরা frequency distributionটা ড্র করতেছি এখানেই। সো বলতে আমাদের ক্লাস ইন্টারভাল হবে নিচের দিকে নিতে হবে, অর্থাৎ হরিজন্টাল অ্যাক্সিস। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল। সো লেখাগুলোটা নিচে হলে ভালো হতো হয়, আমরা নিচে নামাই দেই। সেদিকে হলো আমাদের ক্লাস ইন্টারভাল। and কার ক্লাস ইন্টারভাল আমাদের ভেরিয়েবল নাম হলো সেলিং প্রাইস, আমরা ভেরিয়েবলটার নাম লিখবো সেলিং প্রাইস। আমাদের ক্লাস ইন্টারভাল দেখেন শুরু হয়েছে 15 to 18, 18 to 21, সো এভাবে আমরা নিব 15, 18, this is 15, 18, 21, 24, 27, 30, 33 and 36. ওকে, সো আমরা ক্লাস ইন্টারভাল নিয়ে নিলাম, এদিকে নিতে আমাদের ফ্রিকোয়েন্সি, সেই দিকে আমাদের এটা ফ্রিকোয়েন্সি আসবে। সো আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 23, সো উই হ্যাভ টু গো আপ টু 23। সো আমরা 5 ডিফারেন্স নিচ্ছি। ফর এক্সাম্পল ওকে 5, 10, 15, 20 and 25. So this is 5, 10, 15, 20 and 25. ঠিক আছে সবার এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এখন দেখেন আমাদের ডিফারেন্সটা ক্লাস ইন্টারভালে দেখেন 15, 18, 3 ডিফারেন্সে গেছে, এবার আমাদের সামনেটা দেখেন 0 to 15 অনেক ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, তো যখন এরকম অনেক দূর থেকে আমরা নিব তখন এখানে আমরা দুটো দাগ দিয়ে দিব,
এই দাগের অর্থ হচ্ছে যে এখানে 0 থেকে 15 পর্যন্ত যারা আছে সবাই থাকবে। ঠিক আছে, দাগগুলো তো সুন্দর হলো কিনা বুঝতেছি না। ঠিক আছে, বাসা করে দিই আমরা যেন বুঝি যে এগুলো আমাদের। বুঝে গেল দাগ দুটো কেন দিলাম, অর্থাৎ এখানে 0 থেকে 15 পর্যন্ত যত ভ্যালু আছে সবাই এর মাঝখানে আছে। ঠিক আছে, ওকে। সো দেন এখন আমরা যাচ্ছি ফ্রিকোয়েন্সি বসাবো আমাদের বাররা কি বলে হিস্টোগ্রামের জন্য। সো ফর দ্য ফার্স্ট class interval 15 to 18, frequency is 8. So 15 to 18, frequency 8, so 8 is less than 10, for example here. This is our point. Then we have to draw a bar, just like bar diagram. You have to add these two bars. So this is the first part for histogram, 15 to 18 class interval, and frequency is 8. Okay. Then similarly for 18 to 21, the frequency is 23. So we have to go up to 23. So let's say 23 is less than 25. So for example here, so then we have to go up to 23. ঠিক আছে, প্রথম দুইটা বোঝা গেল। বোঝেন নাই এমন কেউ থাকলে বলেন। জি স্যার বুঝছি। Then similarly for third one, 20 and 24 class interval, and frequency is 17. So we have to go 17. 17 is less than 20. So আমরা ধরে নিলাম এইখানে। Okay. So then we have to for 17, then for 18, so 18 আর একটু উপরে হবে এইখানে। আমরা অ্যাড করে দিলাম। Then for 27 to 30, this is 8, so this is 8, so 8 is here, so 8 আমরা যোগ করে দিলাম। Then for 30 to 34, 4, so 4 is less than 5, so for example here I have to add. Okay, then for 33, 36, this is 2, so we have to add. So this is our frequency curve. So বুঝা গেছে বলেন? জি স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন? যাদের রেকর্ড দরকার তারা বলেন, বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি স্যার। ওকে, সো এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। দেন আমরা যাচ্ছি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কার্ভ না, সরি, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। হ্যাঁ, এটা হিস্টোগ্রাম। This is histogram. Okay, then we go for frequency curve. So for frequency curve, we need mid values. For frequency curve number 4 of frequency curve, a graph in which the classes mid values are marked on the horizontal axis and the class frequency on the vertical axis. So for mid frequency curve, we need class mid values. Okay, mid values. So কিভাবে আমরা মিড ভ্যালু পাবো সেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, তারপর আজকে আমরা আবার করতেছি। সো আমরা পরে আরেকটা কলাম যোগ করব। ওকে, যার নাম হবে মিড ভ্যালু। ঠিক আছে, আমরা মিড ভ্যালু বের করব। সো মিড ভ্যালু আমরা কিভাবে পাবো, কারো মনে আছে? কারোই মনে নাই? লোয়েস্ট 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, আবার ভালো মতো বলেন যেন অন্যরা শুনতে পায়। প্রথম হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস ডিভাইডেড বাই 2। জি স্যার। হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস দিলে হবে। হাইয়েস্ট প্রাইস হলো 36, লোয়েস্ট প্রাইস হলো 15, যোগ করে দিলে হবে 15 যোগ 18 ভাগ 2, আবার 18 আপার লিমিট যোগ 21 ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এভাবে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। জি স্যার। হ্যাঁ, সো আপার লিমিট ফর দ্য ফার্স্ট ক্লাস and lower limit for the first class divided by 2. So this is the process for finding mid value. Upper limit plus lower limit divided by 2.
So for the first class, our upper limit is 18, lower limit is 15. So upper limit 18 plus lower limit 15. This is 33 divided by 2. So I direct electricity, this is 16.5. Okay, 33 by 2 মানে 16.5. They have a পরেরটা হলো 21 plus 18, 39 divided by 2. So this is 19.5. বুঝা গেল সবার how to find mid values? জি স্যার বুঝছি। Okay, so similar we can go for next one. Okay, so this is our mid values. Okay, so আমরা mid values পেয়ে গেলাম। So mid values লাগবে আমাদের horizontal axis বরাবর, so সেটাই কিন্তু এখন আমরা করতেছি। So class mid values on the horizontal axis and class frequencies on the vertical axis. So আমাদের যদি ভেরিয়েবল সেলিং প্রাইস ও সেলিং প্রাইস তো থাকবেই। তো আমাদের কি লাগবে ক্লাস মিড ভ্যালুস। আমরা মিড ভ্যালুস দিতেছি অন দা হরিজন্টাল অ্যাক্সিস মিড ভ্যালুস। ওকে, সো এখন দেখেন আমাদের মিড ভ্যালুস কত 16.5। সো আমরা একটা একটা করে দিয়ে দিতে পারি 16.5। লেখা তো ক্লোজ হয়ে যেতে পারে, মনোযোগ ঠিক মতো দেন। সো 16.5 দেন 19.5 then 22.5 then 25 সেটা 22.5 আছে না, so 25.5 28.5 31.5 and 34.5. ওকে, সো আমরা স্কেলিং করে ফেললাম। আর আমাদের এদিকে কিন্তু ফ্রিকোয়েন্সি ছিল, সো ফ্রিকোয়েন্সি যা আছে আপাতত তাই, এখানে কোনো চেঞ্জ হয় Flexo ka, flexo. Muna সাথে খেবা। আচ্ছা এখন শোনা যাচ্ছে। সো দেখেন আমাদের আবার বলতেছি, আমাদের ক্লাস মিড ভ্যালুস লাগবে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর এন্ড ক্লাস ফ্রিকোয়েন্সিজ লাগবে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। সো আমাদের স্কেলিং মোটামুটি কমপ্লিট। সো এখন আমরা পয়েন্টগুলো বসাবো। So for 16.5 or mid 16.5 mid values, our frequency is 8. So we have to put the point 8 exact upon 16.5. So this is our 8. Then for 19.5 frequency is 23. So 19.5 frequency is 23. So for example here. Okay, then for 17, sorry 22.5, this is 17. So 22 is 17. 17 is here. Okay, then for 22 point gallon, then 22.5, 25.5, so this is 18. 22.5, so for example here.
স্যার কিছু শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়? জি স্যার। ওকে, সো পয়েন্ট আমরা এখন বসিয়ে ফেললাম, সো এখন আমরা যোগ করে নেব, তাহলেই হবে। সো এখন আমরা সব পয়েন্ট যোগ করব, যেটা যেটা প্রথমে সেটা অবশ্যই প্রথমে যোগ করব। সো আমাদের 8 ছিল, 8 থেকে 23, দেন 23 থেকে 17, 17 থেকে 18, এভাবে 8, 4 and 2. Okay, so this is our frequency curve. A frequency curve. স্যার আবার সাউন্ড চলে গেছে। ওকে, ফ্রিকোয়েন্সি কার্ভ বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, নেট যেভাবে আসা যাওয়া করতেছে, সো সব মনে হয় পড়ানো সম্ভব হবে না আপনাদের। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কার্ভের পর আমরা চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সি পলিগন। আমাদের দরকার নাই, আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, পলিগন বা কার্ভ বা অজাইভ কার্ভে চলে যাচ্ছে। 6 নাম্বার, ক্লাস নাম্বার বাদ। So for cumulative frequency polygon, we need cumulative frequency. So how we will get cumulative frequency? So আমাদের আরেকটা কলাম লাগবে, সেটা হচ্ছে cumulative frequency কলাম। সেটা আমরা একটা বাড়াই দিচ্ছি সামনে। এটা হলো আমাদের cumulative frequency কলাম। ঠিক আছে, নরমালি এটাকে আমরা ক্যাপিটাল এফ সি দ্বারা লিখে রাখি। So how we will get cumulative frequency? So cumulative frequency বের করা খুবই সহজ। প্রতি ক্লাসের ফ্রিকোয়েন্সিকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা নেক্সট ক্লাস cumulative frequency পেয়ে যাব। So for the first class frequency 8, so first class frequency যা আছে তাই। Then second class cumulative frequency, first class frequency plus second class frequency, so 8 plus 23, so this is 31. And 31 plus 17, this is 48. 48 plus 18, so this is 66. 66. This plus 8, 74, 78, and lastly 80. So বোঝা গেল how to find cumulative frequency. জি স্যার, বুঝছি। Okay, so এখন আমাদের cumulative frequency বলতেছে graph in which the upper limits are marked on the horizontal axis. So we need upper limits. Okay, upper limit on the horizontal axis and cumulative frequency is on the vertical axis. So আমাদের upper limit লাগবে horizontal axis বরাবর and cumulative frequency লাগবে vertical axis বরাবর। সেটা এখন আমরা করব। So এদিকে হলো আমাদের upper limit on the horizontal axis. So class upper limit. Okay. So এখন থেকে আমাদের আপার লিমিট কিন্তু শুরু হয়েছে 18 থেকে। সো আমরা 18 থেকে শুরু করব। সো একটা ঘর বাদ দিয়ে আমি শুরু করতেছি। সো 18, 21, 24,
27, 30, 33 and 36. Okay, so এটা আমাদের আপার লিমিটস। আর এদিকে হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সংক্ষেপে আমি কিউমুলেটিভ লিখতেছি CUM। ওকে, ঠিক আছে, কিউমুল লিখলাম। সো আপনারা বুঝবেন দিস ইজ কিউমুলেটিভ আর ফ্রিক মানে ফ্রিকোয়েন্সি। সো আপনারা পুরোটাই লিখবেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইদিকে আমাদের হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 80। সো উই হ্যাভ টু গো আপ টু 80। সো আমরা 10 ডিফারেন্সে নিচ্ছি। ফর এক্সাম্পল 10, 20, 30, 40, 50, 60, 70, 80. So 10, 20, 30, for example 50, 70 and 80. এটা আমার জায়গা ছোট, আমি একটু গ্যাপ দিয়ে একটা বাদ দিয়ে লিখলাম। সো আপনারা পুরোটাই লিখবেন। ওকে, সো এভাবে আমাদের গেছে। সো আমরা আপার লিমিটও পেয়ে গেলাম এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসিয়ে ফেলাম। স্কেলিং কমপ্লিট, দেন we have to go for কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আপার লিমিট 18। ওকে, আপার লিমিট 18, তো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ফর দ্য ফার্স্ট ক্লাস? সো আপার লিমিট 18 এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 8। সো 80 এর এগেইনস্ট হচ্ছে আমাদের 80। সো আমাদের 80 হলো এই জায়গায়। ওকে, then for upper limit 21 and cumulative frequency is 31. So 81 and 21, then 31. So 31 for example here. So there 30, so 31 একটু উপরে হবে। Then for 24, 48. So 24 and 48. So almost 50. Okay. হ্যাঁ, 50 এর মাঝামাঝি না, 50 এর কাছাকাছি, 58। হ্যাঁ, 10 ডিফারেন্স। Then the 27 and 66. So 27 then 66 less than 70 for example. এখানে আবার ভাববেন না যে স্ট্রেট লাইন মনে হবে, স্ট্রেট লাইন কিন্তু হবে না এখানে, হয়তো আমাদের দেন হচ্ছে কত? তা 30 এর এগেইনস্ট হচ্ছে কত? 74. So 30 then 74 is almost 70 এর কাছাকাছি। Then for 33, 78. So 33, 78, so less than 80. And lastly হচ্ছে 36 and this is 80. So 80 for example here. So we have got the, so yeah, all right. ওকে, এই পর্যন্ত সবার ঠিক আছে? জি স্যার। ওকে, সো এখন দেখেন আমাদের লাস্টে যেটা করতে হবে সেটা দেখেন, আমাদের ডাটার মধ্যে কিন্তু 15 অর্থাৎ লোয়েস্ট ভ্যালু যদি ওনার লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু এখানে গ্রাফের মধ্যে নাই। সেটা আমরা একদম শেষে গিয়ে গ্রাফ ড্র করার পরেই 15টা এখানে যোগ করে দিব এবং এই 0 থেকে মানে 15 থেকে শুরু করে 18 পর্যন্ত যে জায়গাটা সেটা আবার যোগ করে দিব, তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হবে। বুঝে গেল? জি স্যার। Okay. So this is our cumulative frequency curve বা cumulative frequency polygon অথবা ওয়াজাইভ কার্ভ, এই নামে সে পরিচিত। আশা করি বিভিন্ন ধরনের গ্রাফ আমরা শিখলাম, পরীক্ষা আসলে পারবেন। সুযোগ থাকলে আপনাদের আমি প্র্যাকটিস করতে দিতাম, বসে বসে প্র্যাকটিস করতেন, কিন্তু অনলাইনে তো দিলেও কোনো লাভ নেই, সো আপনারা করবেন না, আমরা বাদ দিলাম। সো আশা করি গ্রাফ নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই, থাকলে এখন আমাকে জিজ্ঞাসা করতে পারে। স্যার আমাদের এই একই ধরনের কিছু কোশ্চেন দিলে আমরা নয় বাসায় বসে বসে নিজেদের প্র্যাকটিসের জন্য কিছু সলভ করলাম স্যার। হ্যাঁ, তাহলে যে বইয়ের পেজে চলে যাবেন, বইয়ের পেজে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো করবেন বসে বসে। হ্যাঁ,
ফর এক্সাম্পল এই দেখেন বইয়ে দেওয়া আছে পেজ নাম্বার কত 41, হ্যাঁ 41 পেজে দেখবেন এগুলো দেওয়া আছে হোয়াট ইজ দ্য সাল্ট কর্ড, এটাকে বলে হিস্টোগ্রাম। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সব ফ্রিকোয়েন্সি যোগ করবেন তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন 15, 8, 13 সব যোগ করলে যাওয়া হয়। এই যেমন ডাটা দেওয়া আছে 17 নাম্বার ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রিপোর্ট দ্য নাম্বার অফ দিস সো ফ্রম দিস distribution we have to draw a number how many employees are studies to employees number যোগ করলে 50. What is the mid value of the first class? So first class mid value কত হবে 1.5, 0 and 3 average. Then construct histogram, so histogram draw করবেন, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি পলিগন, আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন মানে আপনারা ফ্রিকোয়েন্সি কার্ভই ড্র করবেন তাহলেই চলবে, আপনাদের ফ্রিকোয়েন্সি পলিগন চাওয়া হবে না। দেন কনস্ট্রাক্ট, আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন দরকার নেই, আপনার ফ্রিকোয়েন্সি কার্ভ, ওকে। জি স্যার। দেন ইন্টারপ্রিটেশন করবেন কোনটাতে বেশি ডাটা আছে কোনটাতে, আচ্ছা যেগুলো কিন্তু বেজন নাম্বার সেগুলো অ্যানসার পিছনে দেওয়া আছে। অ্যানসার, জি স্যার। স্যার শোনা যাচ্ছে না কিছু। তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এই যতগুলো আছে জি স্যার। আমরা পড়াইলাম সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাহলেই আশা করি সব পারবেন। এবং এখান থেকে যেটা আমরা করব এখন এই যে এই গ্রাফ থেকেই আমাদের শেষে একটা কোশ্চেন আছে যেটা এরকম, অর্থাৎ এগুলো একটু আগে যেগুলো ছিল সেগুলো ছিল সেলিং প্রাইস অফ সাম ভেহিকলস, ওকে। অর্থাৎ এগুলো ছিল সেলিং প্রাইস ইন 1000, ফর এক্সাম্পল 15,000 থেকে 18,000, 8টা গাড়ি সোল্ড হয়েছে আর কি কতগুলো গাড়ি বিক্রি হয়েছে তার সংখ্যা এবং তার প্রাইস দেওয়া ছিল। দেন হচ্ছে 18 to 21 ডলারে বিক্রি হয়েছে কতগুলো, $1000 বিক্রি হয়েছে 23 কার্স, এভাবে বিভিন্ন ধরনের প্রাইস এবং বিভিন্ন গাড়ির সংখ্যা দেওয়া আছে। তা আমাদের লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে এরকম, ফ্রম দ্য কিউমুলেটিভ, আচ্ছা এটা তো করলাম আমরা, এটা করলাম, আচ্ছা এটা করছি। এখন বলতে 50% অফ দ্য কার্স আর সোল্ড ফর লেস দ্যান হোয়াট অ্যামাউন্ট, 50% কার কত টাকার নিচে বিক্রি হয়েছে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের টোটাল কার্ড ছিল কত 80, টোটাল কার্ড ছিল আমাদের 80, 80 এর 50% কত সেটা আগে আমাদের প্রথমে বের করতে হবে, তারপরে এই গ্রাফে ড্র করে দেখতে হবে। সো 50% মানে হচ্ছে কত, হ্যাঁ আমরা চাইলে লিখতে পারেন 50% of 80 so equal to হলো 40, ওকে। এখন এই 40 কার কত টাকার নিচে বিক্রি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। সো 40 কার মানে হচ্ছে আমাদের এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেগুলো ছিল এগুলো ছিল কারের সংখ্যা, প্রথমে 10, 20, 30, 40, 50 ভাবে আমাদের কারের সংখ্যা ছিল, সো সেখান থেকে আমাদের কার্ভ ড্র করতে হবে, ওকে। সো এখন আমরা দেখেন কার্ভে চলে যাচ্ছি। এখন এই দেখেন দিস ইজ আওয়ার 40, হ্যাঁ এটা 40 ছিল আমাদের, সো এখান থেকে আমরা কি করব একটা গ্রাফ ড্র করব টু দা ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ, ওকে। সো ফর এক্সাম্পল এখানে গেল, সে এখান থেকে আমাদের চলে আসবে কোথায়, আচ্ছা নিচের দিকে। সো ফর এক্সাম্পল আসলে এখানে, তাহলে এই ভ্যালুটা কত পেলাম আমরা বলেন, এই কত হতে পারে, শুধু দিলাম এটা আমাদের 23, হ্যাঁ। সো আমরা পেয়ে গেলাম 23, তাহলে আমরা কি লিখবো অ্যানসার, ঠিক আছে। 50% of the cars sold for what amount, ঠিক
ঠিক আছে, তখন আমরা অ্যান্সার লিখবো ফ্রম দ্য গ্রাফ found that 50% of the cars are sold for less than $23,000, যেহেতু এগুলো $1,000 আছে, ডলার তো সিম্বলও দিতে পারেন, ঠিক আছে, ডলার। তাহলে আমাদের কিন্তু গ্রাফ থেকে পেলাম, ঠিক আর গ্রাফ থেকে। এখানে 23 কেন হইলো স্যার? তাহলে কত হবে আপনি বলেন শুনি? 22 24 ও তো হইতে পারতো। 24 হবে, 24 হলে তো এখানে চলে যেত, 48 চলে যেত, তাই না? 24 থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট দিয়ে রাখছি জায়গায়, এই দেখেন। কারো যদি হাতে খুবই আঁকা বাঁকা না হয় তাহলে 24 হওয়ার কথা না, যদি খুব আঁকা বাঁকা হাত হয় আপনার তাহলেই হবে, আর হলেও আমরা ধরে নিব ঠিক আছে। কিন্তু এখন তো 27-এ যা যোগ করেন তাহলে কি আর মেনে নেওয়া যাবে? জি স্যার, বুঝছি। তো এটাই হবে, কারো যদি 22 হয় তবু ধরে নিব ঠিক আছে, কারো 22.5 হলে তবু ঠিক আছে, বাট এই 21 এবং 24-এর বাইরে যদি চলে যায় তার মানে ধরে নিতে সে বুঝে নাই, ইচ্ছা মতো দেখাইতেছে, ঠিক আছে। তো নর্মালি 24 হওয়ার কথা না, 24-এর জন্য কিন্তু ছিল আমাদের 48, যতটুকু মনে পড়তেছে। সো 48-এর জন্য 24, তার মানে এটা হবে। আমাদের জন্য 21 ছিল, সেটার জন্য ছিল 31, তো স্বাভাবিকভাবে 31 এবং 48-এর মাঝামাঝি যেগুলো সেটা হচ্ছে 21 থেকে 24ই হবে। যাই হোক, আশা করি বোঝা গেছে। আবার বলতেছে 25 আচ্ছা এই আমরা কোন দিক দিয়ে গেছি, আমরা হয়ে গেল আমাদের ভেহিকেল থেকে আমরা ওকে। সো আমরা বুঝলাম যে আমাদের কোন দিক থেকে আমরা গেলাম, আমরা গিয়েছি কিন্তু নাম্বার অফ ভেহিকেলস থেকে আমরা এদিক দিয়ে গিয়েছি। সো আমরা এদিক দিয়ে তীর দিব, আমরা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করেছি, এটা হলো আমাদের ফার্স্ট। আমরা 40টা গাড়ি কত টাকা নিচে বিক্রি হয়েছে, $23 নিচে। এখন পরের যে কোশ্চেনটা আছে হচ্ছে 25 of the vehicles are sold for less than what amount, 25 of the cars are sold for less than what amount। So আমাদের আবার কার থেকে অ্যামাউন্ট বের করতে হচ্ছে। আমাদের বাম পাশে কিন্তু কার, অর্থাৎ ভার্টিক্যাল এক্সিস হলো কারের সংখ্যা, আর ডান সাইড হলো আমাদের বা নিচের দিকে হলো আমাদের প্রাইস। একইভাবে আমরা আবার 25 থেকে কেমন কার্ভ ড্র করবো সেটাকে কোথায় ইন্টারসেক্ট করে দেখি। তো আমরা আবার 25 হলো কোথায়, আমার 20 এবং 30-এর মাঝামাঝি, তো সেখান থেকে আমরা কার্ভ ড্র করবো, লাইন টানবো, সেটাকে আবার ইন্টারসেক্ট করবে আমাদের প্রাইসে গিয়ে। সো এটা কত হতে পারে? ফর এক্সাম্পল দিস ইজ 20, রাইট? সিমিলারলি আমরা আগের মতোই গ্রাফ থেকে লিখবো, ফ্রম দ্য গ্রাফ উই ফাউন্ড 20। ফ্রম দ্য গ্রাফ, যদি একটু ইজি বিজি মনে হতে পারে কিন্তু কিছু করার নাই, ইন্টারনেট এমনি। ফ্রম দ্য গ্রাফ উই ফাউন্ড 25 মনে হয় ছিল, 25। The cars are sold for less than কত, $20,000, ঠিক আছে। ঠিক আছে সবার? তাহলে আমরা গেলাম নাম্বার অফ কার্স থেকে আমরা সেলিং প্রাইসের দিকে গেলাম। এখন কিন্তু আমরা সেলিং প্রাইস থেকে নাম্বার অফ কারের দিকে যাব। লাস্ট বলছে হাউ মেনি কার্স আর সোল্ড ফর লেস দ্যান $30,000, কতগুলা গাড়ি $30,000 নিচে বিক্রি হয়েছে। তো সেটা ড্র করতে গেলে আমাদের কি করতে হবে, এখন আবার $30,000 থেকে এখন আমাদের গাড়ির দিকে যেতে হবে। সো এখন আমাদের 33,000, 30 ধরার কথা এটা ছিল আমাদের 30। সো এখন আমরা কিন্তু এই দিক থেকে যাচ্ছি, যদিও আমরা জানি মোটামুটি এটা কত হবে, কারণ এখানে ইন্টারসেক্ট করেছিল। আমরা এদিক থেকে যাচ্ছি এখন গাড়ি থেকে, গাড়ির সংখ্যা ছিল মনে হয় 30, কত ছিল 30-র জন্য 74।
তো সেটা কি আমাদের ইন্টারসেক্ট করবে এই জায়গায়, সেটা হচ্ছে 74। হ্যাঁ, কারণ যদি এটা এক্সাক্টই ছিল আমরা এক্সাক্ট জায়গায় নিলাম, সো দিস ইজ কত 74, রাইট? আমার কোশ্চেন থেকে আবার অ্যান্সারটা লিখবো, হাউ মেনি কার্স, তো আমরা এটা লিখবো কপি, কোশ্চেন অ্যান্সার এখানে আমরা লিখতেছি। সো হাউ মেনি জায়গায় আমরা লিখবো 74 কার্স, 74 কার্স are sold for less than $30,000 লেখা নেই এখানে, তো আমরা ডলার লিখে দেবো। বুঝা যাচ্ছে? তাহলে 74 কার 30,000 এর নিচে বিক্রি হয়, তাহলে 30,000 এর উপরে ক টাকার বিক্রি হয়েছে বলেন দেখি একজন? 6 কার স্যার। 6 কার। 6 কার্স, কারণ টোটাল হচ্ছে আমাদের 80 কার্স, তো সেখান থেকে 30 এর নিচে যদি 74 বিক্রি হয় তার উপরে থাকলে 6টা কার্স। সিমিলারলি এখানে বলা আছে পরে কোশ্চেন, হাউ মেনি কার্স আর সোল্ড ফর মোর দ্যান 33,000, সেভাবে আমাদের আবার 33 থেকে গ্রাফ ড্র করতে হবে, সেটাকে ইন্টারসেক্ট করবে এই জায়গায়, তো সেখানে তীর গেল আমাদের এদিক দিয়ে, সেটা মনে হচ্ছিল 78, তো 78 কে ইন্টারসেক্ট করবে। So this is 78, তো 78 হচ্ছে আমাদের লেস দেন 33,000 লেস দেন বিক্রি হয়েছে 78, এটা এখানে বের করতে বলছে মোর দেন, তাহলে কয়টা বিক্রি হবে মোর দেন? হাউ মেনি কার্স, তাহলে কতগুলো হবে? নিচে যদি 78 হয় তাহলে উপরে থাকলো কয়টা? 2 কার স্যার, দুইটা স্যার। সো এটা তখন লিখতে হবে, এখানে হিজিবিজি হয়ে যাচ্ছে লেখার জায়গায়, সো তখন লিখতে হবে 2 কার্স আর সোল্ড ফর মোর দেন $33,000। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। সেগুলো হয়তো কোশ্চেনে দেওয়া আছে, কিছু এক্সারসাইজ এরকমই দেওয়া আছে, যেমন about 75 homes, so আপনারা 75 বের করবেন, 75%, তবে estimate the number of homes in this এত থেকে এত, সো 50 থেকে কত, 50 থেকে 2000, সো 50 ফর এক্সাম্পল এখানে 50, তো 2000, এর মধ্যে কতগুলো আছে সেটা বের করবেন, গ্রাফ থেকে বের করা যাবে। ঠিক আছে, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে স্যার পরীক্ষা আসলে কি একটা গ্রাফ দিয়ে সবগুলো অ্যান্সার দেব, নাকি স্যার আলাদা আলাদা প্রত্যেকে গ্রাফ করা লাগবে? এখন যদি আপনার কাছে আলাদা আলাদা চায়, ফর এক্সাম্পল একই গ্রাফে তো আপনি সব রিপ্রেজেন্ট করতে পারবেন না, যেমন হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি কার্ভ হয়তো আপনি একসাথে ড্র করতে পারবেন, কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ তো একসাথে করতে পারবেন না, এই জন্য আপনি আলাদা আলাদা করে করবেন। ঠিক আছে, আপনাদের কাছে অনেক বেশি চাওয়া হবে না। ওকে, সো আমরা এই পর্যন্ত পড়লাম চ্যাপ্টার 2 আমাদের শেষ। এখন আমরা চ্যাপ্টার 3 তে চলে যাচ্ছি। এখানে কিছু এক্সারসাইজ আছে বইয়ের শেষে, মানে চ্যাপ্টারের শেষে আর কি। দেন আমাদের চ্যাপ্টার 3, সেটা হচ্ছে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে আমাদের আছে নিউমেরিক্যাল মেজার্স ফর ডিসক্রাইবিং ডাটা, নিউমেরিক্যাল মেজার্স। ওকে, আর এটা সফট কপি আমি দিয়ে দিয়েছি, আপনারা আশা করি আপনি পেয়ে গেছেন। স্যার এগুলো আঁকাইতে কি আমাদের গ্রাফ পেপার দরকার হবে?
ওকে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে ডাটার সেন্টারের দিকে ঢাকার টেন্ডেন্সি কি বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ আমরা যে ডাটা কালেক্ট করে নিয়ে আসলাম সেই ডাটা এমন একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বের করা যার মাধ্যমে আমরা পুরো ডাটা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, সেটাকেই বলা হয় সেন্ট্রাল ভ্যালু এবং অন্য সময় আমরা সেটাকে বলি মেজার কি বলে এভারেজ, অথবা আমরা সাধারণ ভাষায় মিন বলে থাকি। তো measures of central tendency is a central or typical value for a distribution. It may also be called a central or location of the distribution. Our measures of central tendency are often called averages. যাই হোক, অনেক নাম তার থাকতে পারে। তো মেইন কাজ হচ্ছে আমরা যেহেতু ডাটা অনেকগুলো ভ্যালু থাকে, সেগুলো ভ্যালু দিয়ে তো আমরা পুরো ডাটাকে বোঝাতে পারবো না। সবার কাছে যদি সব ডাটা বলি তাহলে সে বুঝবে না। তো আমাদের এমন একটা ভ্যালু দরকার যার মাধ্যমে আমরা সেই পুরো ডাটা সেট সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি। তো সেটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ভ্যালু বা সেন্ট্রাল মেজার বা এভারেজ বা মিন যেটাই বলেন। তো যেসব ইম্পর্টেন্স, ফার্স্ট ওয়ান বলতেছে কি টু ফাইন্ড রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। তো আমার মেজার সব সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু পাই যার মাধ্যমে আমরা পুরো সেটকে রিপ্রেজেন্ট করতে পারবো। কনডেন্স ডাটা সেট, অর্থাৎ ডাটাকে আমরা কনডেন্স মানে ছোট করতে পারবো, যেহেতু অনেকগুলো ডাটা থেকে একটা মাত্র ভ্যালু আমরা চুজ করতেছি। তো খুব সহজে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পেতে পারি। দুটো মেক কম্পারিজন আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, এই গ্রুপের সাথে ওই গ্রুপ, যেমন ছেলেদের রেজাল্টের সাথে মেয়েদের রেজাল্ট, ছেলেদের যদি গড় সিজিপিএ 3.2, মেয়েদের গড় সিজিপিএ যদি হয় 3.36, তাহলে আমরা বলতে পারবো যে ছেলেরা মেয়েদের থেকে বেশি পড়াশোনা করেছে বা বেশি ভালো রেজাল্ট করেছে। And last one is helpful in further analysis. এটার মাধ্যমে আমরা আবার পড়ার যেসব অ্যানালাইসিস আছে, যেমন ডিসপারশন, রিস্ক, কার্টোসিস, কোরিলেশন, ইন্ডেক্স নাম্বার, সবগুলাই কিন্তু এটার উপর ডিপেন্ড করে তৈরি হয়। সেগুলো হলো ইম্পর্টেন্স, পরীক্ষায় আপনারা পড়বেন, আসলে জন্য দেখে দেখে লিখতে পারেন। এখন আমাদের কি কি মেজার শিখতে হবে ফর ফাইন্ডিং সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, তো অনেক ধরনের আছে, সেগুলো থেকে আমরা কয়েকটা শিখবো। হ্যাঁ স্যার, ম্যাথ কয়টা আসবে আর থিওরি কয়টা আসবে? ম্যাথ আসবে 70% আর থিওরি আসবে 30% হাইয়েস্ট। ওকে, সো আমরা এখন যাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের মেজার। আমি মেজার গুলোর নাম, প্রথমে হচ্ছে আমাদের কি মিন। ওকে, সো মেইন, দেন হচ্ছে মিডিয়ান, দেন মোড, and হচ্ছে জিওমেট্রিক মিন। এই চারটে হলো আমাদের মেইন। সেখান থেকে আমাদের চারটের মধ্যে দুইটার কিছু স্পেশাল কেস আছে, সেটা আমরা শিখবো। ওকে, সো আমরা একটা সাদা পেজ নেই। ঠিক আছে, প্রথমটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন। ওকে, সো এই সাইডটা আমরা মেইনলি পড়বো। ওকে, mean, median, mode, and geometric mean. So what is a mean? So mean সবাই জানেন, the arithmetic mean or mean is the sum of the values of each observation in the data set divided by the number of observations. Sometimes it is called the arithmetic average. So আমরা mean শিখবো। mean এর জন্য আমাদের দুইটা টার্ম ছিল, পপুলেশন এবং স্যাম্পল। এই দুটো টার্ম কিন্তু এখন আসতেছে। পপুলেশন ছিল aggregate of all individuals and sample was a part of the population, right? আমরা একটা ডাটা নেই, যে কোনো ডাটা নিতে পারি। আমরা মিন এর ফর্মুলা এরকম, পপুলেশন মিন কে আমরা সবসময় মিউ দ্বারা লিখে থাকি, দিস ইজ দ্য ফর্মুলা ফর পপুলেশন মিন। এন্ড আমরা যদি স্যাম্পল মিন, সো আমাদের দুটোই মনে রাখতে হবে, পপুলেশন মিন এবং স্যাম্পল মিনের ফর্মুলা। পপুলেশন মিন ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল মিউ and divided by capital N, and sample mean is denoted by x bar and denoted by small n. So okay,
এবং প্যারামিটার বলে, প্যারামিটারটা কি? প্যারামিটার পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা প্যারামিটার বলে থাকি, আর স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা স্ট্যাটিস্টিক বলে থাকি। ঠিক আছে, এই দুইটা মনে রাখবেন। আমরা মিনের ফর্মুলা পেলাম দিস ফর পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন ইজ জেনারেটেড বাই দিস। সো এখন আমরা একটা ডাটা সেট নিয়েছি, যেখান থেকে আমরা এই পপুলেশন মিন অথবা স্যাম্পল মিন বের করতে পারবো। সো আমরা বইয়ে যাচ্ছি, বই থেকে আমরা নিতে পারি ডাটা, কোনো সমস্যা নেই। আমরা এক্সারসাইজে যাচ্ছি। ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার সেখান থেকে আমরা নিই। ফর এক্সাম্পল ডাটা বাস অনেক বড় বড় সাইজ। চ্যাপ্টার 3 পেজ নাম্বার 62, the annual income of a sample, অর্থাৎ স্যাম্পলে দিয়ে দিয়েছে প্রথমে আমাদের পপুলেশন দরকার ছিল। পপুলেশন এর 1 নাম্বার নেই, আমরা 1 নাম্বার। ওকে, সো কম্পিউট দ্য মিন অফ দ্য ফলোইং পপুলেশন ভ্যালুস, দিস। সো আমাদের পপুলেশন ভ্যালুস দেওয়া আছে, সো আমাদের মিন বের করতে হবে। সো আমরা আপাতত এই ডাটা ধার নিচ্ছি এই বই থেকে। For finding mean. So these are our population values. So from this population values, we have to find population mean. Okay. So we know population mean is our formula for population mean. Okay, denoted by mu, and mu সমান summation x by capital N. Okay. So here n equal to কত? How much? ফাইভ, হ্যাঁ n equal to 5। n equal to 5. Okay, so এখন আমরা সব ভ্যালু যোগ করে 5 দিয়ে ভাগ করলে মিন পেয়ে যাবো, রাইট? So 6 plus 3 plus 5 plus 7 plus 6 divided by 5. $97, sir. হ্যাঁ, Oh, sorry. প্রথমে 6 27, sir. so 27 divided by 5, so this is equal to 5.4. So this is our population mean. So population values দেওয়া থাকলে আমরা population mean বের করতে পারবো। So বলেন কে বুঝেন নাই population mean বের করা? আর কোনো কোশ্চেন আছে population mean বের করতে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, দ্যাটস গুড। এখন আমরা আবার ডাটা থেকে নিচ্ছি, একটা স্যাম্পল ডাটা নেই। ফর এক্সাম্পল বি না 3 এর বি এ নাম্বার, কম্পিউট দ্য মিন অফ দ্য ফলোইং স্যাম্পল। দিস ইজ স্যাম্পল ভ্যালুস। স্যাম্পল ভ্যালুস আমরা নিলাম, আমরা নিচে যাই। স্যার কিছু শোনা যায় না স্যার। হ্যাঁ, এখন শোনা যায়। দেখেন, তো আমাদের স্যাম্পল মিন বের করতে হবে। সো স্যাম্পল মিন, we know sample mean is denoted by x bar. So sample mean x bar equal to
summation x by small n, right? So এদের আমাদের small n কত? ফোর। Capital N তাই না? আর এখানে small n কত 4 না 5 আমার তো দেখেন। ফোর। 4 So n equal to 4, okay? এখন আমরা মানগুলো বসাই দিব, সো তারপরে যোগ করে যাওয়া হয়। So 9 5 9 and 4 and 10. 7 হবে ভাগ করে স্যার। 28 Okay. So upper dividation, this is 7, right? So হয়ে গেল, so আমরা মিন পেয়ে গেলাম তাই না? স্যাম্পল মিন পেয়ে গেলাম। জি স্যার। স্যার নিচে ওটা কি লিখছেন এন নাকি আর? n আমাদের মিনের ফর্মুলা কি ছিল? ছোট এন স্মল এন। আমাদের মিনের ফর্মুলা যেটা ছিল সেই অনুযায়ী লিখছে। আমাদের মিন ছিল দেখেন স্যাম্পল n, ঠিক আছে? স্যাম্পল সাইজ ইজ ডিভাইডেড বাই স্মল n, সেটাই আমরা লিখেছি। ঠিক আছে সবার? তাহলে আমরা মিন পেয়ে গেলাম। নরমালি এটাকে বলে অ্যারিথমেটিক মিন বা সিম্পলি মিন বলা হয়। সো পপুলেশন মিন এবং স্যাম্পল মিন আমরা পেয়ে গেলাম। আর কোনো কোশ্চেন আছে স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন সম্পর্কে? না স্যার। ওকে, সো বইয়ে কিন্তু অনেক এক্সারসাইজ দেওয়া আছে, যেটা মন চায় সেটা ধরে ধরে করবে। ঠিক আছে, অনেক এক্সাম্পল দেওয়া আছে, অনেক কথাবার্তা দেওয়া আছে, সেখান থেকে আপনারা একটা ডাটা নিয়ে যে নিয়ম পারবে সে সবই অঙ্কই করতে পারবে। ওকে, তাহলে আমরা মিন পড়ে ফেললাম, এখন আমরা চলে যাচ্ছি মিডিয়ান। ওকে, so second one is median. So median is easy to find out. Median is the middlemost value of the data set, but at first you have to arrange data set according to smallest to largest. As a definition যদি আমরা যাই, definition হলো এরকম: median is the midpoint of the values after they have been ordered from smallest to largest or largest to smallest, and the median divides the distribution in half. That's it. There are 50% observation on either side of the median value. দুই সাইডেই অর্ধেক অর্ধেক করে যাবে। সেটাই আমরা বই থেকে একটা ডাটা ধার নেই। আমরা ওয়েটেড মিনটা পরে শিখতেছি, হয়তো আজকে শেখা হবে কিনা জানি না, আমরা পড়ে যাচ্ছি। সো মিডিয়ান, ওকে, পেজ নাম্বার হচ্ছে বইয়ের 64, সেখানে আমরা চলে যাচ্ছি মিডিয়ানের ডেফিনেশন, দ্য মিডপয়েন্ট অফ দ্য ভ্যালুজ আফটার দে আর অর্ডারড ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। তো এখানে এক্সাম্পল বই, এক্সাম্পল মানে একসাথে মুডের সাথে দেওয়া আছে। সো আমরা পড়ে যাই। ওকে, ফর এক্সাম্পল আমরা এই যে সেলফ রিভিউ 1 করতেছি, হ্যাঁ, এটা হলো পেজ নাম্বার 67। A sample of single persons in Tucson, Texas, receiving social security payments reveal these monthly benefits. এত ডলার, এত ডলার, এত ডলার, এত ডলার, এত ডলার, এত ডলার, এত ডলার। আচ্ছা, what is the median monthly benefit? How many observations are below the median and above it? আচ্ছা, এটার আগে একটা বিষয় করতে হবে, মিডিয়ানের ফর্মুলা কিন্তু একটু ডিফারেন্ট ফর ডিপেন্ড অন এন সাইজ। হ্যাঁ, এন এর মান যদি জোর হয় তাহলে এক ধরনের ফর্মুলা, এন এর মান বিজোড় হলে আরেক ধরনের ফর্মুলা। সেটা আগে আমরা লিখি। সো ফর মিডিয়ান উই নিড টু চেক স্যাম্পল সাইজ n. সো মিডিয়ান, সো মিডিয়ানকে আমরা সংক্ষেপে এএমই দ্বারা লিখি। সো মিডিয়ান সমান হচ্ছে n plus 1/2 the observation.
Okay, so এটা হলো আমাদের observation. When n is even, when n is odd. Okay, so odd মানে হচ্ছে বেজোড়। যদি n এর মানটা বিজোড় হয় তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করব। আর সেকেন্ড ওয়ান হচ্ছে মিডিয়ান m সমান n/2 the observation প্লাস, আচ্ছা এটা আমি লিখে দিয়েছি মনে হয় কাছাকাছি। Observation divided by 2. Okay, when n is even, হ্যাঁ even যদি হয় তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলা, আর odd যদি হয় তাহলে আমাদের প্রথম ফর্মুলা। হ্যাঁ, even মানে হচ্ছে জোড় সংখ্যা, আর odd মানে হলো বিজোড় সংখ্যা। ঠিক আছে, বা ডাটাকে অবশ্যই ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমরা এখন সেই এক্সাম্পলটাতে যাচ্ছি, সেখান থেকে আমরা ডাটা নিচ্ছি। হ্যাঁ, সেখানে আমাদের বলছে হোয়াট ইজ দ্য মিডিয়ান মান্থলি বেনিফিট, আমাদের মিডিয়ান বের করতে হবে। সো আমরা ডাটাটা নিচ্ছি আপাতত। সরি, ফর এক্সাম্পল আমাদের এখন এই ডাটাটা দেওয়া আছে। তো ফ্রম দিস ডাটা সেট ইউ হ্যাভ টু ফাইন্ড মিডিয়ান। ওকে, সো 1 2 3 4 5 6 7টা দেওয়া আছে। সো হিয়ার n ইকুয়াল টু, আমরা সব স্যাম্পলের জন্য করতেছি n ইকুয়াল টু কত 7। তো 7 কি জোড় নাকি বিজোড়? বিজোড় বিজোড়। বিজোড় স্যার, বিজোড়। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, প্রথমটা না সেকেন্ডটা? প্রথমটা। ওকে, সো আমরা আপাতত ডলার সাইনগুলো বাদ দিয়ে লিখি এই জায়গায়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা ছোট কোনটা বড়। Okay, so here n equal to 7. Now we have to arrange the data set according to smallest to largest. Okay, so আমরা ডাটাকে স্মলেস্ট টু লার্জেস্ট সাজাবো। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 580 right? 580, তারপরে 598, 598, 852, 852, 878, 878, 960, 960, 1130, 1130, 1374, তারপর হচ্ছে 1374, রাইট? তাহলে এটা আমাদের 7টা, তাই না? জি স্যার। দেওয়া আছে। স্যার শোনা যাচ্ছে না?
স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার পাশে কি THBS কি অবজারভেশন স্যার ডাইরেক্ট মানে কিবোর্ড দিয়ে লিখলেই তো হয়, এইভাবে লিখলে বোঝা যায় না। কথা শোনা যায়? Yes, sir. So this is the formula for n equal to odd number, তাই না? So এখন আমাদের n এর মান কত? n এর মান হলো 1 2 3 4 7, so 7 plus 1, okay, divided by 2 the observation, তার মানে কি 8 plus 8 by 2 মানে 4 the observation, তাই না? So আমাদের 4 observationটা কত? 878। হ্যাঁ 878 sir। 6 number observationটা কত? So this is our 4th observation. আটাত্তর স্যার। ঠিক আছে সবার এ পর্যন্ত? আর ওইটা 78 হবে, 74 না। 78, ওকে ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। ওকে, সো আমরা তাহলে লাস্ট বুঝলাম। এখন যদি আমরা এন আচ্ছা এখানে আর কিছু কোশ্চেন ছিল সেগুলো আমরা একটু দিতে পারি, যেমন আমরা যদি যাই অঙ্কে, এটা হলো এ নাম্বার, দেন বিন বলছে হাউ মেনি অবজারভেশনস স্যার কথা শোনা যায় না। স্যার কথা তো শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? জি স্যার। মাঝে মাঝে অফ হয়ে যায়। হ্যাঁ মাঝে মধ্যে যেমন নেট আসে তেমন আর কি আসে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমাদের বলছে মিডিয়ান ভ্যালুর নিচে কটা আছে আর মিডিয়ান ভ্যালুর উপরে কটা আছে। মিডিয়ান ভ্যালুর নিচে কটা আছে দেখেন, 1 2 3, এই তিনটা হলো মিডিয়ানের নিচে, তাই না? জি স্যার। কোশ্চেন লিখবেন হাউ মেনি অবজারভেশনস আর বিলো দ্য মিডিয়ান, তখন লিখবেন 3 অবজারভেশনস আর বিলো দ্য মিডিয়ান, তাই না? এন্ড অ্যাবাভ ইট, উপরে কটা আছে সেটাও লিখবেন, উপরে আছে কত, মিডিয়ানের উপরে আছে এই তিনটা, সো লিখবেন যে অ্যাবাভ 3 অবজারভেশনস আর অ্যাবাভ দ্য মিডিয়ান, এই তো। ঠিক আছে, তাহলে আমরা বি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। তো এখন যেটা বলতেছে আমাদের যদি এখন এন এর মান যদি ইভেন হয় তাহলে আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা ঠিক। সো ইভেন হলে আমাদের পরের ফর্মুলা, ধরে নিলাম আমাদের এই লাস্টের ভ্যালুটা নাই, ওকে আপাতত ধরে নিলাম আমাদের এই ভ্যালুটা নাই, মনে মনে ধরলাম। তাহলে এখন আমাদের এন কত হলো?
এখন এর হয়ে গেল কিন্তু আমাদের 6, তাই না? তো 6 হয়ে গেলে আমাদের মিডিয়ানের ফর্মুলা কিন্তু সেকেন্ড ওয়ান, তাই না? সেকেন্ডটা, তো সেটা এখন আমাদের বসাতে হবে। সেটা আমি বসাইলাম না, সেটা যদি এখানে বসাই আছে আমি সরাসরি ওখান থেকে যাচ্ছি। সো মিডিয়ান ইকুয়াল টু দিস n/2 the observation plus n/2 plus 1 the observation divided by 2। সেটা এখন আমরা লিখবো n এর মান হলো এখন আমাদের 6, so 6/2 the observation plus 6/2 plus 1 the observation divided by 2। So প্রথমে হলো আমাদের থার্ড অবজারভেশন প্লাস ফোর্থ অবজারভেশন divided by 2। So আমাদের থার্ড অবজারভেশনটা কত? This is third and this is fourth। Fourth examination 852 plus 878 and divided by 2 যা আসে আর কি। ঠিক আছে, 52 আর 78 divided by 2 865। 862। ওকে, সো আমরা 862 পেয়ে গেলাম। স্যার এই 6টা তো বুঝি নাই। 865 নাম্বার অফ এন, মনে করো আমরা এই ডাটাটা মুছে দিছি, মনে করো এখন নাই, তাহলে এখন এন এর মান কত? 1 2 3 4 5 6। ঠিক আছে, তিনি বুঝেন নাই, মনে করো আমার এখন 36টাই আছে, তো আমরা এখন এভাবে দিলাম। স্যার ওই যে 878টা বাদ দিয়ে? না না, এখন ডাটা দেখা যায়, আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন ডাটা? জি স্যার। এই যে এখন দেখেন, এই যে দেখা যায় আমাদের 6টা ডাটা এখন দেওয়া আছে, একটা ডাটা আমরা মুছে দিছি আপাতত, ধরলাম আমাদের 6টা ডাটা আছে, এন এর মান কত হবে? তখন 6 হবে নাকি? স্যার এটা কি ধরে নিছেন? হ্যাঁ, আমরা মনে করেন কল্পনা করছি অন্য একটা ডাটা, এটা অন্য ডাটা মনে করেন, ইচ্ছা মতো লিখছি। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, সো আমরা পেয়ে গেলাম। সো এভাবে মিডিয়ান বের করবেন। এন এর মান ওয়ার্ড থাকলে এক ফর্মুলা, ইভেন থাকলে আরেক ফর্মুলা। ঠিক আছে, সো আমরা মিডিয়ান বুঝে ফেললাম। দেখুন আমরা চলে যাচ্ছি ফর মোড। ওকে স্যার একটু তুলে নেই স্যার, 1 মিনিট। বলেন। স্যার হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যাচ্ছি মোড। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো বললাম যে আরো কিছু এখানে এক্সারসাইজ আছে, সেগুলো আপনারা করবেন বাসায় বসে বসে, তার ভালো লাগে আর কি, কাজ নাই বাস নাই, অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো বাসায় বসে বসে করবেন। কই গেল? মিন আছে এখানে, যেমন বলছে মিন, মিডিয়ান, মোড সবই বের করতে বলছে। তো আমরা মিনও শিখলাম, মিডিয়ানও শিখলে, এখন আমরা মোড শিখবো। ওকে, সো মোডের ফর্মুলা বা ডেফিনিশন যদি বলেন তাহলে এরকম: মোড ইজ দা অবজারভেশন দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি বার অকার করবে সেটা হলো মোড। যেমন আপনারা সবাই জুতা মোজা কিনতে বাজারে চলে যান, তাই না? এখন বাজারে গিয়ে তো আর আপনাদের মাপ সাইজ দিয়ে আসেন না, তারপরেও কিন্তু জুতা কিনে ঠিকই বাসায় চলে আসেন। তাহলে কি আপনারা আগেই মাপ দিয়ে আসছিলেন বাজারে গিয়ে সব দোকানে দোকানে, যে আপনাদের সাইজের জুতা ওরা বানাই রাখছে? সেটা কিন্তু না, কিন্তু তারা জানে যে বাংলাদেশে প্রচুর মানুষের পায়ের সাইজ হলো এরকম, এই জন্য ওরা সুন্দর মতো জুতা বানাই রাখছে, আর আপনার গেলেন আর সুন্দর মতো পায়ে দিয়ে ফিটিং জুতা করে বাসায় চলে আসবেন। যেহেতু তারা জানে, তাদের এক্সপেরিয়েন্স থেকে, যে প্রচুর মানুষের সাইজ এরকম, এই জন্য বানিয়ে রাখছে। তো যেটা ডাটার মধ্যে প্রচুর পরিমাণে থাকে সেটাকেই বলা হয় প্রচুরক, তার ইংরেজি হলো মোড। ডাটার মধ্যে সবচেয়ে বেশি বার থাকবে সেটাকে মোড বলা হবে। আচ্ছা, মোহাম্মদ শফিক, আপনি একটু মিউট করেন। ঠিক আছে,
ডাটার মধ্যে সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হলো মুড। নর্মালি যখন আমাদের ডাটাগুলো র ডাটা এরকম এলোমেলো থাকবে তখন মুডের কোনো ফর্মুলা নাই, ডাটা দেখেই বুঝতে হবে হুইজ ওয়ান ইজ মুড। তো আমাদের ডাটা আমরা একটা নিচ্ছি, সেখান থেকে আমরা ধরবো মুড কত হতে পারে। ফর এক্সাম্পল আমরা এই ডাটাটা নিচ্ছি, সেই ডাটা দেখে আমাদের বুঝতে হবে যে মুড কত অথবা আছে কি নাই। এখন আমরা এটা মুছে দিলাম, বড় করি, দেখা যায় এখন নাকি আরো বড় করতে হবে? সেই হলো মনে করি আমাদের ডাটা সেট, সেখান থেকে আমাদের মুড বের করতে হবে। ওকে, 3 নম্বর আমরা পড়তেছি যে মুড কত হবে। ডাটার মধ্যে সবচেয়ে বেশি বার থাকবে সেটাই আমাদের মুড, আছে কিনা সেটা একটা রহস্য। 15 আছে স্যার। 15 কতবার আছে? 2 বার। মুডকে আমরা মুদ্রাও লিখি, so আমাদের মুড কত হবে ফর দিস ডাটা সেট name is 50। তাহলে এই ডাটার জন্য মুড কত? যেহেতু 15 দুইবার আছে, সো আমাদের মুড কত? 15। বুঝা গেল কিভাবে আমরা মুড বের করব? স্যার যদি অন্য কোনো সংখ্যাও দুইবার করে থাকতো, সাপোজ 15 এর সাথে যদি, হ্যাঁ সেটা তো আমরা পড়ে যাচ্ছি। এখন এটা এই পর্যন্ত বোঝা গেছে মুড আমরা কিভাবে 15 পাইলাম? জি স্যার। ওকে, সো এখন মনে করি অন্য ডাটা আমরা আরেকটা পরে স্যার ডাটাগুলো, হ্যাঁ স্যার বইয়ের কত নাম্বার পেজ থেকে স্যার ডাটাগুলো নেওয়া হয়েছে স্যার? এই যে বললাম না বইয়ের পেজ, এই যে মনে করেন এটা কত 67 পেজ, এখান থেকে আমরা নিচ্ছি এক্সারসাইজ, যেটা যে কোনো ডাটা নিতে পারেন, কোনো সমস্যা, নিয়ম জানলে ঠিক আছে। তো এখন মনে করেন আমরা আরেকটা ডাটা দিলাম, সেটা হলো মনে করেন 31। তাহলে এখন আমাদের মুড কত হবে? সেক্ষেত্রে দুটোই হবে। স্যার দুটো হবে হ্যাঁ স্যার। দুইটাই হবে। তো তখন আমাদের মুড হবে দুইটাই, 31ও হবে। এটাই হলো মুডের প্রবলেম, যে আসলে কোনটা রিয়েল মুড ধরে কাজ করব সেটা তার প্রবলেম। বাই মডেল, ট্রাই মডেল, অনেক কিছু আসতে পারে। ওকে, সো এখন মনে করেন আমরা আরেকটা ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল 33। তাহলে আমাদের মুড কত হবে এখন? 33 অলসো। স্যার তিনটাই হয়ে যাবে। সো 33। এখন মনে করেন আমরা আরেকটা ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল 31। তাহলে এখন আমাদের মুড কত হবে? 30 চারটা 1ই হবে, 31 তিনটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কোনটা হবে সেটা বলেন। শুধু 30 হবে। 31 শুধু 31। তো আমাদের মুড হবে শুধু 31। ওকে, যেহেতু আমাদের 31ই সবচেয়ে বেশি বার আছে, সো आवर মুড ইজ ফর দিস ডাটা সেট ইজ 31। ঠিক আছে? জি স্যার। এখন মনে করেন আমরা শেষেগুলো সব মুছে দিলাম, এখন আমাদের মুড কত হবে? এখানে তো ডবল নাই একটা, তাহলে কত হবে? তাহলে তো মুড হবে না এখানে স্যার। সেটাই লিখতে হবে, কি হবে না সেটাই লিখতে হবে। মুড ইজ অ্যাবসেন্ট লিখতে হবে। হ্যাঁ, সংক্ষেপে অ্যাবসেন্ট লিখতে পারেন, ABSENT। কেউ আবার জিরো লিখে ফেলেন না, জিরো কিন্তু এখানে বেশি বার নাই, সো জিরো কিন্তু হচ্ছে না, তাই না? সো মুড এখানে বলতে হবে অ্যাবসেন্ট। তো এটাও তার প্রবলেম, যে আসলে সবসময় মুড থাকে না। তাহলে মুড কিভাবে বের করতে হবে বুঝতে পারলেন? জি স্যার। যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই মুড হবে। যদি একই জিনিস বেশি বার থাকে সেটাই হলো মুড, আর যদি দুইটা জিনিস সেম বার থাকে তাহলে সে দুইজনই মুড হবে। আর যদি কোনো ভ্যালু একটাও না থাকে কমন, তাহলে হয়ে যাবে অ্যাবসেন্ট। ঠিক আছে? তখন আমরা এই ডাটার উপর একটা জিওমেট্রিক মিন বের করি। ধরে নিলাম আমাদের এই ডাটাটা দেওয়া আছে। হ্যাঁ বলেন। কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করেন, আর না থাকলে আমরা সামলাই। ওকে, তার কোশ্চেন ওকে স্যার, কন্টিনিউ। হ্যাঁ, জিওমেট্রিক মিন। সো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা এরকম। ঠিক আছে, জিওমেট্রিক মিনের ফর্মুলা এরকম, দেখতে একটু কঠিন মনে হতে পারে, আজকে আমরা এটাই শিখি। বইয়ের পেজ নাম্বার হতে পারে একটু পরেই। জিওমেট্রিক মিন পেজ নাম্বার হচ্ছে 72। এই হলো ফর্মুলা জিওমেট্রিক মিনের। নরমালি পজিটিভ ভ্যালু ছাড়া জিওমেট্রিক মিন বের করা যায় না।
যাই হোক আমরা ধরে নিলাম আমাদের ডাটা সেট হলো এটা, এই ডাটা থেকে আমরা জিওমেট্রিক মিন বের করবো। ডাটাটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, মেইনটেইন এখন আর দরকার নাই। আমরা জিওমেট্রিক মিন বের করবো। জিওমেট্রিক মিনকে আমরা সংক্ষেপে জিএম দ্বারাও লিখে থাকি। ওকে, সো আমাদের ফর্মুলা হলো জিওমেট্রিক মিন জিএম। হ্যাঁ, সো জিএম ইকুয়াল টু root over nth root of nth root nth root of product of n positive is x1 into x2 into x3 into এভাবে xn। তো সবগুলো ভ্যালুর প্রোডাক্ট করার পরে n রুট নিলে তাহলে আমরা জিওমেট্রিক মিন পাবো। সো এটা আমাদের ফর্মুলা ফর ফাইন্ডিং জিওমেট্রিক মিন। এখানে আমাদের n এর মান হলো কত? n equal to 5। ওকে, 5 যেহেতু আমাদের পাঁচটা দেওয়া আছে n equal to 5, সো এখন আমরা যদি ফর্মুলায় বসাই, ওকে, সো 5, ঠিক আছে, 41 into 415 into 39 into 54 into 39। Okay. Okay, so this is our কি বলে, this is our formula, and আমরা এখানে এখন মান বসাবো বা ক্যালকুলেশন করব। দেখেন সবাই এই রুট, ফিফথ রুট ক্যালকুলেটর তুলতে পারেন কিনা যাদের কাছে ক্যালকুলেটর আছে। পেরেছেন? দেখেন মান কত আসে। পারলে তো পারলেন, না পারলে যদি কেউ না পারেন তাহলে জিজ্ঞাসা করেন, তাহলে আমরা শেখাবো। কিছু জিজ্ঞাসা না করলে ধরে নেবো সবই পার। স্যার হ্যাঁ, আসছে তো স্যার, এই যে 31,682। ভুল করলাম না? ঠিক আছে স্যার। আপনার কি মনে হয়? স্যার আপনি যেটা বলবেন সেটাই ঠিক। কি বলেন, আপনার নিজের কোনো আত্মবিশ্বাস নাই? স্যার তাহলে এটাই ঠিক স্যার, আপনার কথা বুঝলাম। 31,682.36 36496। তাই মনে হলো না? আপনি দেখেন আমরা বলেছিলাম, হ্যাঁ এটাই আসছে। আমরা বলেছিলাম মিন, মিন মানে কি মাঝামাঝি থাকবে। আপনার কি 31,000 এত মিনের মাঝামাঝি আছে? এগুলোর মধ্যে আছে সে? না স্যার, এটাই তো। তাহলে আর কেমনে হলো মিন? মিন মানে তো এই ভ্যালুর মাঝামাঝি থাকবে, অন্তত কাছাকাছি তো থাকবে। তো যাই হোক, আমার যেটা আসে সেটা আমি লিখতেছি, আপনারা বাসায় বসে বসে করেন তাহলে, যেহেতু সবারই একই আসছে। 33.169 আর কি। এখন দেখেন ক্যালকুলেটর তুলতে পারতেছেন কিনা। আপনারা তো এই রুটটা দিয়েছেন, এই রুটটা দিলে কিন্তু হবে না, আপনাকে দিতে হবে এই রুট। ঠিক আছে, তাহলে পারবেন। কেউ যদি শিখতে চান আমি শেখাতে পারি, না শিখতে চাইলে তো নাই। স্যার শিখান স্যার। বলেন স্যার। হ্যাঁ, প্রথমে আপনি 5টা লিখবেন, ঠিক আছে? 5 লিখার পরে শিফট বাটনে প্রেস করবেন। শিফট বাটনে প্রেস করার পরে দেখবেন পাওয়ার সিম্বল নামে একটা বাটন আছে, যেটাকে আমরা সাপোজ কোন এই সিম্বলটা আছে। শিফট লিখলাম না কি লিখলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরে এই বাটন দুটো প্রেস করেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা উঠতেছে। বুঝছে? স্যার শিফট বাটনে ক্লিক প্রথমে আবার একটু বলেন স্যার। স্যার আবার একটু বলেন। তারপরে শিফট দিয়েছি স্যার, কিছুই তো আসছে বলবেন তাড়াতাড়ি, নেট চলে যাবে যে কোনো। স্যার শিফট হ্যাঁ না তো কিছু বলবেন।
শিপ বাটনে দিয়েছি স্যার। দেওয়ার পরে স্যার আসছে, স্যার আসছে, এরকম আসছে স্যার। আসছে সবার নাকি? স্যার আসে নাই তো, আবার একটু প্রথম থেকে বলবেন স্যার। স্যার আবার আসছে স্যার। হ্যাঁ পেরেছি। হয়েছে। জীবনটা বেদনা। এখন কি শোনা যায় কথাবার্তা? জি স্যার শোনা যাচ্ছে। স্যার শাবাশ, এখন কি মান আসছে আপনার? জি স্যার, জি 3316? স্যার, জি স্যার পেরেছি স্যার। জি স্যার পারছি। আচ্ছা, কেউ পারে না এমন কেউ আছেন? সবাই পারছেন, খুবই ভালো। ওকে, সো তাহলে বাসায় বসে বসে আপনারা প্র্যাকটিস করবেন, কিছু ডাটা নেবেন ইচ্ছা মতো, নেওয়ার পরে যেগুলো যেগুলো শিখেলাম, মিন, মিডিয়ান, মুড এন্ড জিওমেট্রিক মিন বের করবেন। চাইলে আপনার 2-3 জন একসাথে করতে পারেন, কার সাথে কার মিললো তাহলে বুঝতে পারবেন। এবং যেসব অড নাম্বার সেগুলো কিন্তু অ্যান্সার পিছনে দেওয়া আছে, ওকে, সেগুলো দেখে দেখে আপনারা অ্যান্সার লিখবেন, মানে মিলাবেন আর কি অ্যান্সারের সাথে আপনার, মানে এই যে 25 নাম্বার অ্যান্সার কিন্তু পিছনে দেওয়া আছে, সো সেখান থেকে আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। বাট 26 নাম্বার অ্যান্সার দেওয়া নাই, দুজন মিলে করবেন, তারপর কম্পেয়ার করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক পড়াশোনা, যেমন নেট পড়াশোনার গতি থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকি যে দুটো ছিল ওয়েটেড এন্ড জিওমেট্রিক মিন স্পেশাল কেস, লিড অফ চেঞ্জ ওভার টাইম, এন্ড আমরা ডাটা গ্রুপ ডাটার জন্য শিখবো হাউ টু ফাইন্ড মিন, মিডিয়ান, মোড। ওকে, আজকে এই পর্যন্তই থাক। স্যার এসএমএস শিট বা বই। হ্যাঁ, আবার বলেন, জোরে জোরে বলেন, একজন থেকে একজন বলেন। বললাম স্যার কোন শিট পাবো কি আমরা?
না বই কিনতে হবে শিট অনলাইনে দেয়া আছে, গুগল ক্লাসরুমে সব দেয়া আছে। গুগল ক্লাসরুমে জয়েন হন, তাহলে দেখবেন শিট, বই সবই দেওয়া আছে। আর যারা বই কিনতে চান তারা আমাদের খাগান বাজারে বা সিটি ইউনিভার্সিটির সামনেও বইয়ের দোকান আছে। আমি ঠিক জানি না অনুপম আছে, আবার সোহাগের দোকান আছে। স্যার লিভ নেব স্যার? না প্রেজেন্ট দিবেন না? ও জি স্যার, জি স্যার, স্যার প্রেজেন্ট দেব অবশ্যই। স্যার নামাজ Present যাবো দিলে তো এই থাকবে। জন্য স্যার। হ্যাঁ, এখন তো আমাকে তো ক্লাস 1টা 10 পর্যন্ত। হ্যাঁ স্যার। সেজন্য আমরা তো টাইম যাচ্ছে। তারপর আমাদের ছবিও তুলতে হবে, হ্যাঁ সবই করতে হবে। তো যাই হোক, হ্যাঁ, আপনারা বই কিনতে পারেন, কোনো সমস্যা নাই, না কিনলেও সমস্যা নাই। সফট কপি দেখে পরীক্ষার সময় দেখে দেখে লিখবেন। আমরা কি লাস্ট ক্লাসে নাম রাখছিলাম, কি করছিলাম আমরা জানি? ওই চিট না স্যার, নাম রাখেন নাই স্যার। সবার প্রেজেন্ট দিয়ে দিবেন। প্রবেদন দিয়ে দেবো না জি স্যার। আজকে মনে হয় তাই করতে হবে। অ্যাটেন্ডেন্স শিটে নামানোর কথা মনে থাকে না আপনার। ও পাশে নিয়ে না স্যার, অ্যাটেন্ডেন্স শিট না লিভ নিব স্যার তাহলে স্যার তোমরা লিভ নিবেন? ওকে ঠিক আছে, লিভ নেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।